প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ক্লাসটা আমরা সমাধান করব এটা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কস্ট, ভলিউম, প্রফিট রিলেশনশিপ এবং সেটার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যে অঙ্কটা আমরা করবো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2014 সালে এসেছে। তো আমরা দেরি না করে অঙ্কটা পড়ি যে এ কোম্পানি কালেক্টেড দ্য ফলোইং ডেটা ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার। সেকেন্ড কোয়ার্টার মানে কি? ফার্স্ট কোয়ার্টার হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং সেকেন্ড কোয়ার্টার হচ্ছে এপ্রিল, মে, জুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 মাসের সেলস দেওয়া আছে এবং কস্ট দেওয়া আছে, মানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে এবং ব্যয়ের পরিমাণ দেওয়া আছে। আপনাকে কিছু রিকোয়ারমেন্ট এখানে দিয়েছে যে প্রথমে হচ্ছে ভেরিয়েবল কস্ট করতে বলছে, 2 নম্বরে ফিক্সড কস্ট করতে বলছে, ব্রেক ইভেন করতে বলছে এবং প্রফিট সেলস টাকা ৮০,০০০ দেওয়া আছে। তো এই অঙ্কটা যেহেতু আমরা আগেও আলোচনা করেছি যে একাধিক বছর থাক বা একাধিক মান্থ থাক, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যদি পিভি রেশিও অঙ্কে কাজে লাগে, তাহলে সেই পিভি রেশিও আমরা কোন সূত্র দিয়ে বের করব? সেই পিভি রেশিও আমরা বের করব হচ্ছে এই যে এইটা দিয়ে, চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। এখন আমরা যদি প্রথম রিকোয়ারমেন্টটা খেয়াল করি যে আমাদের কি করতে বলছে, আমাদের করতে বলছে ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের একটা সূত্র আমরা যদি একটু দেখি যে ভেরিয়েবল কস্টের সূত্রটা কি, যে সেলস ইনটু ভিসি রেশিও। আমাদের কিন্তু প্রত্যেকটা সেলস দেওয়া আছে। এখন যদি আমরা ভিসি রেশিওটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে অঙ্কটা করতে পারবো। তাহলে ভিসি রেশিওর সূত্রটা কি? ভিসি রেশিওর সূত্র 100% মাইনাস পিভি রেশিও। তার মানে আমরা যদি এই অঙ্ক থেকে শুরুতেই কোনোভাবে পিভি রেশিওটা বের করতে পারি, তাহলে আমরা ভেরিয়েবল কস্টও খুব সুন্দর করে সবকটাই বের করতে পারবো। তো দেরি না করে আমাদের পিভি রেশিওর যে কার্যক্রম সেটা আমরা শুরু করি। তাহলে পিভি রেশিওর সূত্রটা আমরা বলছি যে একাধিক বছর বা একাধিক মাস থাকলে আমরা কি করব? চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100, এই সূত্র দিয়ে পিভি রেশিওটা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের তো বিগত যে অঙ্কগুলো করেছি আমরা সেখানে দেখি সেলস আর প্রফিট দেওয়া ছিল, কিন্তু আজকে দেওয়া আছে কি সেলস আর কস্ট। তাহলে আগে কি করতে হবে? আগে আমাকে প্রফিটটা নির্ণয় করে নিতে হবে। তাহলে চলেন আমরা প্রফিট নির্ণয় করি। এখন যেহেতু আমরা ২ টা মাসের তথ্য হইলে আমরা পিভি রেশিও বের করতে পারবো, সেই ৩ টা করার দরকার নেই। তাহলে আমরা এপ্রিল আর মে দিয়েই করার চেষ্টা করি। তাহলে প্রফিটটা এপ্রিলে কি হবে? সেলস মাইনাস কস্ট। তাহলে কত হয়? ৭০,০০০ থেকে ৫৬,০০০ বাদ দিলে ১৪,০০০ টাকা প্রফিট হয় এবং মে মাসেরটা যদি দেখি ৭৭,০০০ থেকে ৫৯,৯৯০ বাদ দিলে ১৭,০১০ হয়। তাহলে আমরা ২ মাসের প্রফিটটা বের করলাম। কারণ এখানে সেলস ছিল ৭৭,০০০ এবং আ কস্ট ছিল ৫৯,৯৯০। এরপর আমরা পিভি রেশিও বের করব। পিভি রেশিওর সূত্র কি? চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। তাহলে আমরা বলেছি কি যে বড় মাসটা, মানে পরবর্তী মাস বা বছরটা আগে করব। তাহলে মে মাসের সেলসটাই আমরা আগে নিই। তাহলে সেলস কত? ৭৭,০০০ আমরা নিলাম চেঞ্জ ইন সেলস এবং উপরেরটা কত? উপরেরটা হচ্ছে ৭০,০০০। তাহলে ৭৭,০০০ থেকে ৭০,০০০ বাদ দিলাম এবং প্রফিটটাও সেই ১৭,০০০ থেকে আমরা কি বাদ দিব? ১৪,০০০ বাদ দিব। তাহলে চেঞ্জ ইন প্রফিট কি হবে? ১৭,০১০ থেকে ১৪,০০০ বাদ, তাহলে আমাদের হয় ৪৩%। আসলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি লাগবে? ভিসি রেশিও লাগবে। তাহলে ভিসি রেশিওর সূত্র কি? 100% মাইনাস পিভি রেশিও। তাহলে আমরা ভিসি রেশিও করি 100% মাইনাস পিভি রেশিও বা সিএম রেশিও। তাহলে কত হয়? ৫৭%। এখন আমাদের কি? রিকোয়ার্ড এ চলে যাই। ভেরিয়েবল কস্ট সূত্রটা কি? সেলস ইনটু ভিসি রেশিও। ১৯ নম্বর সূত্রটা আছে, আপনারা দেখবেন। এখন ভেরিয়েবল কস্ট কি আমার ৩ টাই বের করা লাগবে? হ্যাঁ, ভেরিয়েবল কস্ট এম একেকটা মাস বা একেকটা বছরে একেক ধরনের হয়। ফিক্সড কস্ট শুধু পরিবর্তন হয় না। আমরা যদি একটা ফিক্সড কস্ট বের করি তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু ভেরিয়েবল কস্ট যেহেতু আলাদা, আলাদা হয়, সেহেতু ভেরিয়েবল কস্ট আমার ৩ টাই বের করতে হবে। তাহলে ভেরিয়েবল কস্টের সূত্র কি? সেলস ইনটু ভিসি রেশিও। তাহলে সেলস কত? ৭৭,০০০ ৫৭%, আবার ৭০,০০০ এর ৫৭%, ৭৭,০০০ এর ৫৭%, আবার ৮৫,০০০ এর ৫৭%। তাহলে প্রত্যেকটা ভেরিয়েবল কস্ট কিন্তু আমরা বের করতে পারছি। এখন আমরা চলেন ফিক্সড কস্ট বের করি। তাহলে ফিক্সড কস্টের সূত্রটা কি? ফিক্সড কস্টের সূত্র হচ্ছে কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট দিলেই ফিক্সড কস্ট বের হয়ে যায়। এখন ফিক্সড কস্টের কিন্তু আরেকটা সূত্র আছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিক্সড কস্ট নির্ণয় করব। তো ফিক্সড কস্টের ক্ষেত্রে আমরা যে কমন সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে কি? ১২ নম্বর সূত্রটা, সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। এখন কথা হচ্ছে আপনারা কিন্তু ফিক্সড কস্ট যেহেতু আপনি যে মাস দিয়ে করেন, এপ্রিল করেন, মে করেন, জুন করেন, যে মাস দিয়ে করেন আপনার ফিক্সড কস্ট কিন্তু সেমই আসবে। তাহলে ফিক্সড কস্টের এই যে সূত্রটা আছে এটাও আপনি ব্যবহার করতে পারেন। আবার ফিক্সড কস্টের আমার যে কমন সূত্র আছে সেটাও আমরা ব্যবহার করতে পারি। ফিক্সড কস্টের কমন সূত্র আমরা কি ব্যবহার করি? এই যে ১২ নম্বরেরটা, সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। তাহলে সেলস ইনটু সিএম রেশিও মাইনাস প্রফিট, কারণ পিভি রেশিও আর সিএম রেশিও একই জিনিস। তাহলে সেলস কত? আমরা যদি এপ্রিলটাই ব্যবহার করি,
যে এপ্রিলের সেলস হচ্ছে 70,000 আর সিএম রেশিও আমরা পাইছিলাম কত? সিএম রেশিও পাইছিলাম আমরা 43% এবং প্রফিট কত পেয়েছি? তাহলে যেহেতু এপ্রিল করতেছেন, এপ্রিলের প্রফিট দিয়ে করবেন 14,000, তাহলে 70,000 এর 43% দিলে হয় 30,100 মাইনাস 14,000 দিলে 16,100 হয়। আপনারা এই সূত্র দিয়ে করলেও কিন্তু আপনাদের সেই 16,100ই আসতেছে। তাহলে আপনারা যেহেতু আমরা কমন সূত্র যেটা মুখস্থ করি সেটা দিয়েই করাই সবচাইতে বেটার। তো এরপর যদি দেখি যে ব্রেক ইভেন পয়েন্ট 3 নাম্বার বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। বিপিএন টাকার একটাই সূত্র, আমরা দেখি যে বিপিএন টাকার এই সূত্রটাই সবচেয়ে বেশি ব্যবহৃত, ফিক্সড কস্ট ভাগ সিএম রেশিও। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে আমরা 16,100 পাইছি, সিএম রেশিও 43%, তাহলে 37,442 হয়। এরপর 4 নাম্বারটা করি, জুলাই প্রফিট ইফ সেলস টাকা 80,000, তাহলে প্রফিট কত হবে যদি সেলসের পরিমাণ 80,000 হয়, তাহলে প্রফিটের যে প্রথম সূত্রটা আছে সেটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে আমরা লিখি যে সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলস কত? সেলস দেওয়াই আছে 80,000, তাহলে 80,000 এর কত পার্সেন্ট? 43% মাইনাস 16,100, ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের হয় 18,300। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। তো দেরি না করে চলুন আমরা আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2015 সালে আসছে। তো আমরা যদি দেরি না করে অঙ্কটা পড়ি, যে কস্ট ডিটেলস অফ এ কোম্পানি আর গিভেন বিলো, এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেলস, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার। এখন রিকোয়ার্ডটা যদি দেখি, কম্পিউট দ্য বিইপি সেলস, শো ইট গ্রাফিক্যালি, মানে আপনাকে কি করতে হবে, এটা গ্রাফে দেখাইতে হবে। আপনি বিইপি সেলস নির্ণয় করবেন এবং গ্রাফে দেখাবেন। এই যে আমরা ডান পাশে গ্রাফে দেখাইছি, গ্রাফটা পরে আলোচনা করি। তো এই ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখেন, আমাদের হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টকে, এই যে তথ্যগুলো আছে এখান থেকে আলাদা করতে হবে। তো প্রথম যদি আমরা 1 নম্বরে ভেরিয়েবল কস্টটা আলাদা করি, ভেরিয়েবল কস্ট কি? যেগুলো আম আ মানে আপনার উৎপাদনের সাথে পরিবর্তনশীল। ধরেন আপনি একটা সাইকেল তৈরি করলেন। আ তো সেই সাইকেল তৈরি করার জন্য যে কাঁচামাল লাগবে, আপনি যদি ৫ টা সাইকেল তৈরি করেন, তাহলে কি আপনার বেশি কাঁচামাল লাগবে না? আবার যদি ১০ টা সাইকেল তৈরি করেন, তাহলে আরো বেশি কাঁচামাল লাগবে। তাহলে যেগুলা আসলে উৎপাদন বাড়ার সাথে, সাথে বা কমার সাথে, সাথে পরিবর্তন হয়, সেগুলোই আসলে ভেরিয়েবল কস্ট। তো আমরা যদি দেখি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এই কস্টের মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে কাঁচামাল, কাঁচামাল তো অবশ্যই ভেরিয়েবল কস্ট হবে, কারণ এটি উৎপাদনের সাথে জড়িত। উৎপাদন যত বেশি হবে, কাঁচামাল তত বেশি লাগবে। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিলাম কত? 2,50,000। এরপর ডাইরেক্ট লেবার আছে কত? 2 লাখ। তাহলে শ্রমও তো, আপনার উৎপাদন যত বাড়বে তত শ্রম বাড়বে, উৎপাদন যত কমবে শ্রম তত কমবে। তাহলে এক্ষেত্রে ডাইরেক্ট লেবার আছে 2 লাখ টাকা, সেটাও আমরা দিলাম। এখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, তাহলে ফিক্সড লাগানো আছে, এটা তো দেয়া যাবে না। তাহলে ভেরিয়েবলটা কত আছে? ভেরিয়েবল হচ্ছে 1,50,000, আমরা দিলাম ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,50,000। এরপর ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স কত? 80,000 টাকা, তাহলে আমরা দিলাম ভেরিয়েবল সেলিং এক্সপেন্স 80,000। তাহলে আমরা টোটাল যোগ করার পর আসলো 6,80,000। এরপর আমরা ফিক্সড কস্টটা নির্ণয় করি। এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখেছিলাম 2,50,000, তাহলে আমরা দিলাম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2,50,000। তারপরে ফিক্সড সেলিং এক্সপেন্স কত? 70,000, আমরা ফিক্সড সেলিং এক্সপেন্স দিলাম 70,000। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা ফিক্সড কেন? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে অফিস পরিচালন ব্যয়। এখন আপনি যদি একটা সাইকেল উৎপাদন করেন, আপনার অফিস পরিচালন খরচ যা থাকবে, আপনি 10টা সাইকেল উৎপাদন করলে অফিস পরিচালন খরচ তাই থাকবে। তো এক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা ফিক্সড কস্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা দেখলাম ফিক্সড কস্ট কত? 3,60,000। এখন আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের বিইপিন টাকা সূত্র আমরা জানি, ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও বা সিএম রেশিও। তাহলে আমাদের প্রথম কি করতে হবে? এখানে সিএম রেশিওটা বের করতে হবে। তো সিএম রেশিওর একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। আবারও বলতেছি, এই সূত্রটা কমন, এটা বিভিন্ন অঙ্কে ব্যবহৃত হয়। কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। তো প্রথম আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা নির্ণয় করি। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এবার আপনারা বুঝতে পারছেন যে আমরা ভেরিয়েবল কস্টটা এখান থেকে কেন নির্ণয় করছি। তাহলে আমাদের সেলস কত ছিল? সেলস ছিল 12 লাখ টাকা এবং ভেরিয়েবল কস্ট হচ্ছে আমরা এই যে 6,80,000 পাইছি। তাহলে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 5,20,000 এবং সিএম রেশিও কি হবে? কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস। তাহলে আমরা 5,20,000 কে 12 লাখ দিয়ে ভাগ দিলাম, আমাদের আসে 43.33%। এখন বিইপি নির্ণয় করি আমরা খুব সহজেই, যে বিইপির কি? ফিক্সড কস্ট ভাগ সিএম রেশিও। তাহলে 3,60,000 কে আমরা সিএম রেশিও দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের আসে 8,30,770। কেউ যদি দশমিকের পর 2 ঘর ব্যবহার করেন, তাহলে তার উত্তর হয়তো এর চেয়ে একটু কম বা বেশি আসতে পারে, সেটা কোনো প্রবলেম না। এরপর এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদের বিইপি রেশিও লাগবে।
বিইপি টাকার এই যে গ্রাফিক্যালি যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা করার জন্য আমাদের বিইপি রেশিও লাগবে। তাহলে বিইপি রেশিও সূত্রটা দেখেন, বিইপি সেলস বাই টোটাল সেলস আর কি। তাহলে বিইপি সেলস কত আছে? 8,30,770 এবং টোটাল সেলস আছে কত? 12 লাখ। তাহলে আমাদের যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে আমাদের আসে 69.23% বা 69%। তাহলে এই যে জিনিসটা গ্রাফিক্যালি আমাদের এখানে দেখানো হয়েছে সেটা আমরা সুন্দর করে গ্রাফে উপস্থাপন করবো, কারণ এইভাবে দেখলে আসলে বোঝা যায় না যে আসলে কি করতে বলছে। তো আমরা ডান পাশে যদি যাই যে গ্রাফ নেবেন, আপনারা গ্রাফেই পরীক্ষার সময় গ্রাফ নিয়ে যাবেন আর এই অঙ্কটা গ্রাফে সমাধান করার চেষ্টা করবেন। তো আমরা দেখি যে কিভাবে এটা গ্রাফে উপস্থাপন করা যায়। প্রথম আমরা দুইটা রেখা নেব, একটা হচ্ছে ওএক্স রেখা, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ওএক্স রেখা, আর একটা হচ্ছে কি ও ওয়াই রেখা। একটা ওএক্স রেখা এবং ওয়াই রেখা। আপনারা যদি গ্রাফে দেখেন তাহলে গ্রাফে দেখবেন 5 ঘর 5 ঘর করে আছে। তাহলে আমরা নিচে নিব হচ্ছে পার্সেন্টেজ, নিচে কি নিব? পার্সেন্টেজ নিব, আর উপরে নিব হচ্ছে সেলস। আবার বলতেছি, নিচে নিব পার্সেন্টেজ, উপরে নিব হচ্ছে সেলস। তাহলে নিচে আমরা যদি পার্সেন্টেজ বিবেচনা করি তাহলে 100% হয়। তাহলে প্রতি 5 ঘরের মান কি বুঝছি? প্রতি 5 ঘর, এই গ্রাফে দেখবেন প্রতি 5 ঘরের মান আমরা নিয়েছি 20। তাহলে 20 এর পর কত হয়? 40, 40 এর পর 60, 60 এর পর 80, 80 এর পর 100। এবং উপরে আমরা কি প্রেজেন্ট করব? উপরে আমরা হচ্ছে সেলস প্রেজেন্ট করব। তাহলে সেলস কত আছে? সেলস হচ্ছে 12 লাখ টাকা। তাহলে আমরা প্রতি 5 ঘরের মান নিয়েছি কত? 2 লাখ। 2 লাখ। তাহলে প্রথম নিলাম কত? 2 লাখ, তারপর নিলাম কত? 4 লাখ, তারপর নিলাম 6 লাখ, তারপর নিলাম 8 লাখ, তারপর 10 লাখ, তারপর হচ্ছে 12 লাখ। আশা করি এই প্রেজেন্টেশনটা আপনারা বুঝতে পারছেন যে আমরা নিচের দিকে যে ভূমি অক্ষে ওএক্স অক্ষে নিয়েছি হচ্ছে পার্সেন্টেজ এবং ওয়াই যে লম্ব অক্ষ সেটা নিয়েছি আমরা কি? সেলস। এখন আমরা কি করব? এখন ফিক্সড কস্টটা নিব। শুরুতেই কি নিব? ফিক্সড কস্ট। তাহলে আমাদের ফিক্সড কস্ট কত ছিল? ফিক্সড কস্ট ছিল 3,60,000। আপনারা দেখবেন যে এই 5 ঘরের মান আমরা নিয়েছি কত? 2 লাখ। তাহলে 2 লাখকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে এক ঘর, এই যে ছোট ছোট একটা ঘর আছে, এই ঘরের মান আসে 40,000। তাহলে এখানে 40,000। তাহলে আমরা একটু দেখি যে 2 লাখ, তাহলে 1, 2, 3, 4, তাহলে 4 এ 4 এ কত হয়? 4 এ 4 এ 16, মানে এই 4 ঘর পর হবে 1,60,000। তাহলে 2 লাখ আর 1,60,000, তাহলে মোট কত হয়? 3,60,000। তাহলে 2 লাখের 4 ঘর পরেই হচ্ছে আমাদের 3,60,000 টাকা আসে। তাহলে সেই 3,60,000 বরাবর আমরা কি করব? একটা রেখা টানবো। দেখেন এই রেখাটা আমরা টানছি। এটা কি? এই রেখাটা হচ্ছে ফিক্সড কস্টের রেখা। এটা কি? ফিক্সড কস্টের রেখা। এই রেখাটা আমরা সর্বপ্রথম টানবো। এরপর আমরা নিব হচ্ছে সেলস। কতটুকু নিব? সেলস নিব এবং পার্সেন্টেজটা একসাথে নিব। তাহলে প্রথম আমরা পার্সেন্টেজটা নেই। তাহলে পার্সেন্টেজ 69%। তাহলে দেখেন যে এখান থেকে এখানের দূরত্ব কত? 20%। তাহলে এক ঘর কত পার্সেন্ট হয়? 4% হয়। তাহলে এখানে 40, এখানে 60। তাহলে আমরা 2 ঘর পর হবে 68% এবং তার একটু পরেই আসলে 69%। এখানে এক্সাক্টলি আসলে গ্রাফে উপস্থাপন করা সম্ভব না। আমরা জাস্ট 2 ঘর পরেই দেওয়ার চেষ্টা করি যে 1, 2, 2 ঘরের একটু পরে। তো এরপর আমরা কি করব? এই 69% এ যেটা আসে আরকি 2 ঘর পর একটু বাড়াইয়া নিব যাতে আমরা বুঝতে পারি যে এখানে 69% ই আছে। তো আমরা এখানে একটা এই যে 69% বরাবর এটা কি করব? একটা রেখা টানব। একটা রেখা টানব, রেখাটা একটু বেশি নিবেন যাতে পরবর্তীতে আমরা এটা মুছে দিয়ে সঠিকভাবে নির্ণয় করতে পারি। তাহলে 69 বরাবর আমরা একটা রেখা টানবো। এরপর আমরা নিব হচ্ছে সেলস। কত সেলস? এই যে বিইপি সেলস। কত ছিল? 8,30,770। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 8 লাখ। এখন 8 লাখের 1 ঘর পর হচ্ছে 40,000। তাহলে 8,40,000 তো আমার না। তাহলে আমরা চেষ্টা করব যে একটু মানে নিচে নেওয়ার জন্য। তাহলে আমরা দেখেন যে 8 লাখের 1 ঘরের একটু নিচে নিয়েছি 8,30,770। তাহলে এই বরাবর আমরা কি করব? একটা রেখা টানবো। এখন রেখা এই যে উপর থেকে 69% আমি একটা লম্ব টানছিলাম, এই লম্বের সাথে আমরা কি করব? এই রেখাটা মিলাই দিব। আবার বলতেছি এই লম্বের সাথে এই রেখাটা কি করব? মিলাই দিব। মিলাই দেওয়ার পর উপরে যতটুকু আমরা নিয়েছিলাম সেটুকু আমরা পেন্সিল দিয়ে মুছে দেব। এখন হচ্ছে আমাদের সেলস এবং পার্সেন্টেজ দেখানো শেষ। এখন আমরা যে 0 থেকে একটা রেখা টানবো। এই যে দুইটা বিন্দু, মানে এই যে সেলস এর বিন্দুটা এখানে মিলিত হইছে এবং পার্সেন্টেজ বিন্দুটা এখানে মিলিত হইছে। এখানে 0 থেকে আমরা স্কেল ধরে একটা রেখা টানবো। 0 থেকে স্কেল ধরে যে রেখা টানবো এইটাই হচ্ছে আমার কি? সেলস। আশা করি বুঝতে পারছেন। 0 থেকে স্কেল ধরে এই দুইটা বিন্দুকে ছেদ করে যে রেখাটা টানবো সেটা হচ্ছে কি? সেলস। এখন দেখেন আমরা ফিক্সড কস্টের কিন্তু আগে একটা রেখা টেনে রেখেছি এবং ফিক্সড কস্ট থেকে যে রেখাটা আমরা এখন এই বিন্দু থেকে আবার নিব। এই ফিক্সড কস্ট থেকে স্কেল ধরবেন, স্কেল ধরে এই বিন্দু থেকে এই যে রেখাটা এখানে মিলে দিবেন, এইটাই হচ্ছে আমার কি? প্রফিট।
এখন এই যে ফাঁকা জায়গাটুকু তৈরি হয়েছে সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে লস। সেটা হচ্ছে কি? লস। আর এই বিন্দুটাকে আপনারা যেটা আছে সেটা হচ্ছে আইপি বলা হয়, ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট। তো এই যে গ্রাফটা আমরা আমাদের দেখাইতে বলছিল বিইপি সেলস এবং শহীদ গ্রাফিলি, এবং আমরা বিইপি সেলসটাকে সুন্দর করে গ্রাফিক্যালি উপস্থাপন করছি। আশা করি বুঝতে পারছেন। তো বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের ডাউট থাকলে সেটা তো আমার জানা সম্ভব না। আপনারা ডাউটগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে আমি ডাউটগুলো আপনার ক্লিয়ার করতে পারি। এই ছিল অঙ্কের সমাধান। আ তো ভালো থাকবেন সবাই। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। তো আ এই আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।